ভারতীয় গণনাট্য সংঘ হাওড়া জেলার যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছরকে কেন্দ্র করে যে অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি, সেই ফেসবুক লাইভের অনুষ্ঠান আমরা শুরু করছি। অনুষ্ঠানে আমন্ত্রিত যে বক্তারা রয়েছেন তারা আমরা দুজন বাদ দিয়ে সকলে বাংলাদেশের প্রতিনিধি। তাদের একে একে আমরা এই অনুষ্ঠানে ডেকে নিচ্ছি। প্রথমে পরিচয় করিয়ে দেব ডক্টর কুন্তল বড়ুয়ার সঙ্গে। ডক্টর কুন্তল বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন যে কমিটি রয়েছে, সরকারি এবং বেসরকারি বহু কমিটির শীর্ষে তিনি পদাধিকারী। এছাড়াও বিশিষ্ট প্রাবন্ধিক, নাট্যকার, নাট্য পরিচালক ডক্টর কুন্তল বড়ুয়া। এখন একটু ডক্টর কুন্তল বড়ুয়ার কাছে একটু যাই। কুন্তল বড়ুয়া আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের প্রাক্তন কৃতি ছাত্র, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে অধ্যাপনার সঙ্গে যুক্ত। কুন্তলের কাছ থেকে কিছু শুনি। কুন্তলও আমাদের, আসলে আমরা সকলেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম খুব বন্ধুর মতোই ছিলাম, যদিও আমরা হয়তো সম শ্রেণীতে ছিলাম না। আমরা কেউ 2-1 বছর আগে, কেউ 2-1 বছর পরে হয়তো পড়াশোনা করেছি, কিন্তু আমাদের বন্ধুত্বের সম্পর্কই সকলের সঙ্গে রয়েছে। কুন্তল কিছু যদি শোনায় আমাদেরকে। প্রথমে আমার খুব ভালো লাগছে আমরা রবীন্দ্রভারতীর সব প্রাক্তনী যারা, তারা একসাথে যুক্ত হয়েছে। এমন একটা সময় আমরা যুক্ত হয়েছি যখন স্বাধীনতার 50 বছর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। আমি বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতার সপক্ষের মানুষদের হিসেবে, সংস্কৃতি কর্মী হিসেবে আমি ভারতের সকল জনগণ বাংলাদেশের পক্ষ থেকে লাল সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আইপিটিআই গণনাট্য সংঘের হাওড়া জেলা শাখার সুযোগ্য সম্পাদক আশিস দেব, আমাদের শুভাশিস ও সুজিন সঞ্চালনের দায়িত্ব পালন করছেন। তিনি এমন সময়, এমন একটা বিষয় তিনি দুই বাংলার ঠিক এই সময়ে একটা যোগসূত্র স্থাপনের একটা দায়িত্ব নিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশিস স্বাধীনতার 50 বছরে অনেক কিছু প্রশ্ন আমাদের কাছে জানতে। 1971 যখন হয় তখন আমার বয়স 2 বছর। স্বাধীনতা বা 71 বলতে যেটা বোঝায়, সেই যুদ্ধটা, এই সংগ্রামটা আমি দেখিনি হয়, মানে আমার বোঝার সক্ষমতা ছিল না। আমি মাঝে মাঝে বলি যে আমি খুব দুর্ভাগা একজন বাঙালি, যে দেশে সমস্ত মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, দেশকে, একটা রাষ্ট্রকে, একটা ভূখণ্ডকে নিজের মতো করে পাওয়ার জন্য। সে সময় আমার বয়স 2 বৎসর। যদি 10 বা 11 হতো তাহলে হয়তো আমি আমার বাবা মার মতো করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম। আমার মাও মুক্তিযোদ্ধা, আমার বাবাও মুক্তিযোদ্ধা, আমাদের পুরো গ্রামটাই মুক্তিযুদ্ধে একটা গ্রাম।
আমি এইখানে স্মরণ করছি 1971-এ আমাদের বাংলাদেশে মুক্তি সংগ্রামে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের শেষ 9 মাসের যুদ্ধে মিত্র বাহিনী, ভারতীয় বাহিনী যারা আমাদের দেশকে স্বাধীন করতে আমাদের দেশের মুক্তি বাহিনী, মিত্র বাহিনী যৌথভাবে এই দেশটাকে একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, জাতীয় পতাকা কিনে দেওয়ার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের আমি শ্রদ্ধা জানাই। তো পৃথিবীর ইতিহাসে যদি দেখি, খুব 9 মাসের যুদ্ধে একটা দেশ স্বাধীন হয়। একটা দেশ যখন, একটা ভূখণ্ড যখন, একটা জাতীয় পতাকা যখন আমার নিজের হয়, আমাদের নিজস্ব হয়, তখন তার জন্য অনেক রক্তপাত, অনেক সংগ্রাম, অনেক যুদ্ধ, অনেক কিছুই বিসর্জন দিতে হয়। এই 9 মাসে আমরা কোটি কোটি বাঙালিকে হারিয়ে, মুক্তিযোদ্ধাকে হারিয়ে, ওপারের স্বাধীনতা সংগ্রামের যারা আমাদের দেশকে স্বাধীন করে তাদেরও আমরা হারিয়েছি। আমি আইপিটিআইকে বিশেষ করে স্মরণ করব। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গঠন করার ক্ষেত্রে আইপিটিআই একটা গণনাট্য সংঘের একটা বিশাল ভূমিকা ছিল। সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, সন্ধ্যা মুখার্জি, তিনি গলায় হারমোনিয়াম ঝুলিয়ে পথে পথে তারা মুক্তিযুদ্ধের জন্য তারা টাকা তুলেছেন। আমি স্মরণ করছি আমাদের 1 কোটি শরণার্থী আগরতলাতে আশ্রয় দিয়ে ভারত যে একটা অমূল্য আমাদের জন্য, তা আমরা বরাবরই স্বাধীনতার সপক্ষের মানুষ যারা, আমরা যারা স্বাধীনতার সপক্ষের মানুষ যারা, তারা বরাবরই কৃতজ্ঞতা স্মরণ করি। আশিস দেব জানতে চেয়েছে স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের 50 বছর আমাদের অর্জনটা কি। আমি যদি এই মুহূর্তে এইভাবে ব্যাখ্যা করি, আমার পুরো স্বাধীনতার ৬৮ থেকে ৭৫ পর্যন্ত যদি আমি এই কাল পর্বটাকে ধরি, আমি সত্যিকারে বাংলাদেশের ইতিহাসটা আমি পাইনি। যে জয় বাংলা নিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, পরীক্ষার খাতায় আমাকে লিখতে হয়েছে জিন্দাবাদ। আমার বাংলাদেশ বেতার হয়ে গেল রেডিও। আমার স্বাধীনতার ঘোষকের নাম পাল্টে হয়ে গেল শহীদ জিয়াউর রহমান। আমার ৭১-এর রণাঙ্গনে যারা বীরাঙ্গনা, তাদেরকে অন্য নামে আখ্যায়িত করে ভুল ইতিহাস, ভুল রাজনীতি, ভুল শিক্ষায় আমরা অনেক দিন, আমাদের এই প্রজন্ম স্বাধীনতার সময় যখন আমরা ছোট ছিলাম, আমাদেরকে ভুল ইতিহাসটাই আমাদেরকে বারবার শিখতে হয়েছে। বারবার আমাদের মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এটাই স্বাধীনতার সঠিক ইতিহাস। যার কারণে দেখবেন পৃথিবীর কোনো ইতিহাসই নেই, পৃথিবীর এমন কোনো দেশ পাবেন না, এমন কোনো রাষ্ট্র নেই যেখানে কোনো বিরোধী দল স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এখনো দ্বিধান্বিত। একমাত্র বাংলাদেশ। আমরা যে বলছি, শুরুতে বলল 1971 সালটা তো এমনি এমনি আসেনি। 1952-এর ভাষা আন্দোলনের
মাধ্যমে আমরা ক্রমে ক্রমে যখন বুঝতে পারলাম আমাদের মাতৃভাষা বাংলাকে যখন চাপিয়ে দিয়ে রাষ্ট্রকে উর্দু ভাষা করার একটা চক্রান্ত, সেদিন ধীরেন্দ্রনাথ দত্ত কুমিল্লার বলেছিল, নো, এটা মেনে নিতে পারে না, বাংলাই হবে পূর্ব পাকিস্তানের ভাষা। তারপর তো আমরা জানি সে 1952 ইতিহাস, 144 ধারা ভঙ্গ করে আমাদের ভাষার অধিকার রক্ষার জন্য, আমাদের মাতৃভাষা রক্ষার জন্য রফিক, জব্বার, শহীদ আর অনেক নামজাদা মানুষ প্রাণ দিল। এই যে 52 সাল থেকে 1969, তারপর 6 দফা, এইভাবে 1971 যখন ঘনিয়ে এলো, তখন আমাদের সম্মুখ যুদ্ধে আমাদের অবতীর্ণ হলো, যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধের ইতিহাস আপনারা অনেকে জানেন। আশিস দেবের প্রশ্ন বলছি, আমাদের পুরো প্রজন্মটাই করেছে ইতিহাস বিকৃতি, ইতিহাসকে অস্বীকার করা, বাংলা এবং বাঙালিত্বকে অস্বীকার করা, বাঙালির সংস্কৃতিকে একেবারেই ভুলঞ্চিত করা, যেখানে রবীন্দ্রনাথ নিষিদ্ধ, যেখানে নজরুলের ইসলামী কবি বানাবার চক্রান্ত, যেখানে পয়লা বৈশাখ করার মতো অধিকার থাকে না, এইসব মধ্য দিয়েই আমাদের একটা প্রজন্ম, আমাদের একটা সময় আমরা অতিক্রান্ত করেছি। ইতিহাস এমন একটা নির্মম জিনিস, ইতিহাস হয়তো সময়ে সময়ে কালে কালে পাল্টায়, বদলায়, কিন্তু সত্যিকার ইতিহাসটা আবার ইতিহাসের স্মৃতির পাতায় চলে আসে। আমি এমন একটা জায়গায় থেকে আপনাদের সাথে কথা বলছি, বীর চট্টগ্রাম, যেখানে সূর্য সেন, যেখানে প্রীতিলতা ওয়াদ্দার, যেখানে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের আমরা 4 দিন চট্টগ্রামকে স্বাধীন করেছিলাম, সে বিপ্লবী চট্টগ্রামের জায়গায় বসে আমি আপনাদের সাথে কথা বলছি। স্বাধীনতার ইতিহাসকে যেমন তারা অস্বীকার করেছে, পাশাপাশি আমরা সূর্য সেনকে অস্বীকার করেছি, আমরা প্রীতিলতা ওয়াদ্দারকে অস্বীকার করেছি। আমাদের জালালাবাদ পাহাড়ের কোনো কিছুই নেই, যে কিছু স্মৃতিচিহ্ন আছে সেগুলি ক্রমান্বয়ে মুছতে মুছতে আর কিছুই নেই। ওই যে বললাম, যদি 2009 সালে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসতো, তাহলে আমাদের এই রাষ্ট্র, আমরা যে বাঙালির কথা বলি, আমরা যে বাঙালি থেকে ক্রমান্বয়ে যে বাংলাদেশি হয়ে পড়ছি, আমাদের উপর দ্বিজাতি তত্ত্বের ধর্মের ভিত্তিতে যে একটা রাষ্ট্র দুভাগ করে দেওয়া হলো, মাঝখানে একটা ইটের দেওয়াল, কাঁটাতারের বেড়া, ক্রমান্বয়ে যে পাকিস্তানের সমস্ত সংস্কৃতি যখন বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছিল, সেই 75-এর পর থেকে দীর্ঘ সময়, প্রায় 23 বছর, শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, তিনি জঞ্জাল পরিষ্কার করতে করতে, এত জঞ্জাল জমেছিল 75-এর পর থেকে, ক্রমান্বয়ে এগুলো পরিষ্কার করতে করতে সত্যিকার সঠিক ইতিহাসটা আমরা এখন জানতে পারছি। নতুন প্রজন্মের মানুষ, নতুন আমাদের মতো যারা এখন, আমরা সত্যিকার অর্থে জানতে পারছি। আমরা জানতে পারছি অসমাপ্ত আত্মজীবনী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামের। আশিস দেব ভালোই বলেছে 50 বছরে আমাদের অর্জন কি। 50 বছরে আমরা সবকিছু অর্জন করেছি এটা বলা যাবে না,
আমরা সবকিছু পেয়েছি সেটাও বলবো না। ওই যে বললাম দীর্ঘ জঞ্জালগুলো পরিষ্কার করতে করতে আমাদের হয়তো আরো দীর্ঘ 20 বছর পথ অতিক্রান্ত করতে হতো। যে সোনার বাংলার কথা আমরা বলছি, এই গোলায় ধান থাকবে, পুকুরে মাছ থাকবে, অথবা আমাদের সংবিধানের যে 4 মৌলিক নীতির কথা বলছি, সেগুলোকে অর্জন করতে হলে আমাদের বোধহয় আরো একটা যুদ্ধ দরকার। যে যুদ্ধ বাঙালির যুদ্ধ হবে, যে যুদ্ধ সাম্যের যুদ্ধ হবে, যে যুদ্ধ আমাদের বাঙালির সংস্কৃতির যুদ্ধ হবে, যে যুদ্ধ আমাদের হাজার বছরের সঠিক ইতিহাসের যুদ্ধ হবে। তার জন্য আমি মাঝে মাঝে বলি, 71-এ আমি যুদ্ধে যেতে পারিনি, এটা আমার জন্য খুব দুর্ভাগ্য। যদি সামনে কখনো যুদ্ধ করতে হয়, বাঙালির প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, বাঙালি সংস্কৃতির প্রশ্নে আমি আমার জীবনপণ লড়াই করে আমি আমার জীবনটাকেও দিয়ে দিতে, উৎসর্গ করতে। অনেক কিছু অজানা তথ্য আমরা পাচ্ছি কুন্তলার কাছ থেকে। আমরা নিশ্চয়ই আবারও শুনবো কুন্তলের কাছ থেকে। তো আমরা আরো অনেক অজানা তথ্য নিশ্চয়ই আরো কিছু কিছু পেতে পারি, অবশ্যই পাবো। খুবই ভালো আলোচনাও হচ্ছে। আমরা এবার কুন্তল বড়ুয়ার কাছে কিছু শুনি। অসিতের গান শোনার পর আমি বসে বসে ভাবছিলাম লোপার কথা। ভাবা যায় একটা দেশ গান করতে করতে একটা দেশ স্বাধীন হয়ে, এটা কখনো ভাবা যেতে পারে যে একটা দেশ, একটা কণ্ঠশিল্পী, একটা শিল্পীরা, পৃথিবীর কোথাও নজির আছে যে কণ্ঠে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে উদাত্ত কণ্ঠে গান করতে করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে? এটা বিরল। রবীন্দ্রনাথ, নজরুল, লালনের দেশ, চারি সারি ভাটিয়ালির দেশ বলেই এটাই সম্ভব হয়েছে। অসিতের গানের পরে আশিস একটা প্রশ্ন তুলেছিল যে আমার অনেক আক্ষেপ আছে, আমার অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে। এ নিয়ে আমি যথেষ্ট জায়গায় এই কথাগুলো বলেছি। গোবিন্দ হালদারের গান যিনি করেছিলেন, একটি পূর্বে বাঁচা বলে যুদ্ধ করি, সে গানটি যখন ক্যাসেট বের হয় বাংলা থেকে, তখন গোবিন্দ হালদার নামটাই পাল্টে গীতিকার শুরু করে তার নামই করে দেওয়া হয়েছে। জনকণ্ঠের ওই লেখায় 1992 সালে আমার একটা লেখাও বেরিয়ে দিয়েছে। আমরা যে অস্বীকৃতি করি স্বাধীন বাংলাদেশের গানকে নিয়ে, এটা তো অস্বীকৃতির একটা অংশ। এরকম কত কিছু বলবো, কত কিছু আছে। আমি একটু ইতিহাসের কথাতে যাই। দ্বাদশ শতক থেকে লৌকিক মাতৃভাষার মাধ্যমে শিল্প, সাহিত্য বা সংস্কৃতি যে রেনেসাঁর সূচনা হয়েছিল, তাই পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার মাধ্যমে যে ভাষাভিত্তিক জাতীয়বাদী ক্ষেত্রে উন্মেষ। আমরা ইংরেজদের অনেক কিছু দোষ দিই, ইংরেজরা এটা করেছে, আমরা ইংরেজি দাসত্ব করেছে, কিন্তু ইংরেজি উপনিবেশিক শাসনের বা ইংরেজি ভাষার মাধ্যমে যে ইউরোপীয় যে জ্ঞান বিজ্ঞান যে আমাদের দিয়েছে, এটা কিন্তু ভারতবাসী, আমি দ্বিপক্ষের কথা বলছি, আমাদের অধিকার বোধের ক্ষেত্রে আমাদের জাগরণ করে তুলেছে। এই যে জাতীয়বাদের উন্মেষের কথা বলছি, এই জাতীয়বাদের উদ্বুদ্ধ এবং হয়ে বঙ্কিমচন্দ্র আক্ষেপ করে বলেছিলেন যে বাঙালির কোনো বোধহয় ইতিহাস নেই। আসলে ব্যাপারটা হচ্ছে যে 19বিংশ শতাব্দীর বাঙালি জাতীয়বাদী উন্মেষ হয়েছিল রাষ্ট্রশক্তি, বিজাতীয় এবং রাষ্ট্র যে তার রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা উন্নত পাচ্ছে না, এই অভাবকে কেন্দ্র করে 19বিংশ শতাব্দীতে সারা ভারত জুড়েই জাতীয়বাদের উন্মেষ হয়। ইংরেজের ভারতবর্ষে প্রকৃত অর্থে
একে এক সত্তা বিশিষ্ট রাষ্ট্রে পরিণত করে বাঙালি, গুজরাট, হিন্দি, মারাঠি, তামিল, কানাডার প্রভৃতি জাতিসত্ত্বাকে এককেন্দ্রিক প্রশাসনিক কাঠামোর অধীনে নিয়ে এসেছে। ফলে বিদেশি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে অধিকার আন্দোলনের ভারতীয় জাতীয়বাদ আন্দোলনের রূপ পরিগ্রহ। তাই আমরা দেখি বাঙালি এবং অন্যান্য জাতিসত্তার স্বাধীনতা আন্দোলন একই সঙ্গে নিজস্ব জাতিসত্তার সর্বভারতীয় জাতীয়বাদের দোলাচলকে কখনো সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে পারেনি। এই যে দোদল্যমানতার কথা, এটা আত্মসমাজের কারণও ছিল। এটা আমাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষে জাতীয়বাদী আন্দোলনের কোনো ধৈর্য ভিত্তি ছিল না। এখানে জাতীয়বাদী আন্দোলনের নেতৃত্বে ছিল পেশাজীবী শ্রেণী, বুর্জোয়া, অর্থাৎ বণিক বা শিল্পপতি শ্রেণী নয়। জাতীয়বাদী আন্দোলনের এই ভাবনার এই অবিন্যস্ত ভিত্তির জন্য ইংরেজ শাসকদের পক্ষে এই আন্দোলনকে বরাবরই পদচ্যুত বা কখনো কখনো বিচ্যুত করা, বিপদগামিতা চালানো সম্ভব হয়েছে। দ্বিজাতিতত্ত্বে যে বিপদগামিতার একটা অবৈধ সন্তান, একজন প্রশ্ন করেছিল যে ধর্মভিত্তিক শাসন হওয়ার পর আমরা কেমন আছি। এই যে দ্বিজাতিতত্ত্বের ভিত্তি যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, তার শাসকরা স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনার সর্বক্ষেত্রে ধর্মকে অবস্থান একটা বুঝে করেনি। তাই তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল এই কারণে যে উর্দু, ইসলামী, বস্তুত উর্দু এবং বাংলা দুটোই কিন্তু রাষ্ট্রভাষা। শুধু যদি উর্দু আরবি হরফে লেখা হয়। জাতীয়বাদী আন্দোলনের মাধ্যমে তা যতই বিস্তৃত হোক, পাকিস্তান রাষ্ট্র তা অর্জিত হয়েছে। এই রাষ্ট্রের বাঙালিকে যখন তার রাষ্ট্রীয় ভাষার অধিকার থেকে বঞ্চনা করার চেষ্টা করা হলো, বাঙালি তার বুকে রক্ত দিয়ে প্রতিহত করল। আমরা আগে দেখেছি বাঙালি সবসময় তার ভাষাকে গভীরভাবে ভালোবেসেছে, লালন করেছে। ভাষার জন্য তার গর্ব আকাশ স্পর্শ। এই অহংকারের মধ্যযুগেও কবিদের মধ্যে ছিল। মধ্যযুগে বাঙালির রাজভাষা ছিল না। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে সে ভারতবর্ষ রাজত্ব করত। স্বাভাবিকভাবে ভাষা বা একটা রাষ্ট্র চাওয়ার ক্ষেত্রে আমাদের তখন সে অধিকার বোধ আসলে জন্ম নেয়নি। অসিতের গান, যে গানের কথা আমরা শুনছি, স্বাধীন বাংলাদেশের গান, লোপা বলল আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার গোটা জীবনটাই তিনি জেলখানে কাটিয়েছেন। আজকে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর আমি অসংখ্য আত্মজীবনী থেকে একটু পাঠ করলে বুঝতে পারবেন এই বঙ্গবন্ধু তার ছোট ছোট সন্তানগুলো তার বাবাকে কোনোদিনই দেখেনি। বাবাকে সেটাই জানত না। তিনি তার গোটা জীবনের অর্ধেকটা জীবন তিনি কারাগারেই কাটিয়েছেন। একটু পড়লে বুঝতে পারবেন যে এই জাতিতত্ত্বের ভিত্তিতে যে একটা দেশ, একটা ভূখণ্ড, আমরাও তো আলাদা হই, কিন্তু বাংলা ভাষা আলাদা হয় না। কে জানি বললাম যে পাসপোর্ট করে দেওয়া হয়েছে। এখান থেকে দাঁড়িয়ে আমি এখানে থেকে এটা আমি বলতে পারি না যে যুক্তরাষ্ট্র এক করে দেওয়া হয়েছে। এটা অনেক সময় অনৈতিক হবে, কারণ এ রাষ্ট্র জন্ম হয়েছে অনেক মানুষের রক্তের বিনিময়ে, অনেক মানুষের রক্ত ধারা এখানে প্রমাণ। আমি পাসপোর্ট তুলে দেওয়ার পক্ষে নই, তবে শিথিল করার পক্ষে। আমি যখন নাটক নিয়ে কলকাতা যাই বা দিল্লিতে যাই, দেশের বাইরে যাই, আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আবার ভারতের শিল্পীকে যখন আমি আকণ্ঠভাবে আলিঙ্গন করে এখানে আনতে হয়, তাদেরও তো এই নিয়মটা মেনেই আসতে হয়। এটা দ্বিপক্ষের রাষ্ট্রে যারা চালান তারা হয়তো, আমরা যারা শিল্পী আছি, আমরা যারা বাঙালি সত্তা, বাঙালি শিল্পীকে বাঙালিত্ব তুলে ধরতে চায়, তাদের জন্য যদি তারা এই কাজটুকু করেন,
যে শিথিল করেন, যাওয়ার ক্ষেত্রে যদি একটু সহনীয় করেন তাহলে খুব ভালো হয়। আমি যার কথা না বললে নয়, বঙ্গবন্ধু জেলখানায় সারাটা জীবন কাটিয়েছেন। তিনি একদিন জেলখানা থেকে ফিরে এলেন। ফিরে আসার পর অসমাপ্ত জীবনীতে তিনি লিখছেন, একদিন সকালে আমি এবং রেনু বিছানায় বসে গল্প করছিলাম। হাসু, হাসু মানে হচ্ছেন শেখ হাসিনা। হাসু ও কামাল নিচে খেলছিল। হাসু মাঝে মাঝে খেলা পেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাসিনাকে বলছে, হাসু আপা, হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। আমি আর রেনু দুজনেই, রেনু মনে হচ্ছে আমাদের বঙ্গমাতা, আমি আর রেনু দুজনেই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে ওকে তুলে নিয়ে বললাম, আমি তো তোমারও আব্বা। কামাল আমার কাছে আসতে চাইতো না। আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম এখন আরো সহ্য করতে পারছে না। নিজের ছেলেকে অনেক দিন না দেখতে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলেদের কাছ থেকে দূরে রাখা যে কত জঘন্য কাজ তা কে বুঝবে। মানুষের স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। আমরা ২০০ বছর পরে স্বাধীন হয়েছি। সামান্য হলো কিছুটা আন্দোলনও করেছি স্বাধীনতার জন্য। ভাগ্যে নিষ্ঠুর পরিহার আজ আমাকে আমার সহকর্মীদের বছরের পর বছর জেল কাটতে হচ্ছে। আরো কতকাল খাটতে হবে এই বা জানি। একে কি বলে স্বাধীনতা? ভয় আমি পাই না। আমার মন শক্ত হয়েছে। যে পাকিস্তানি স্বপ্ন দেখেছিল সে পাকিস্তানি করতে হবে মনে মনে প্রতিজ্ঞা করলাম। ভরসা আর দমাতে পারবে না। বাংলার ভাষাকে রাষ্ট্রভাষা না করার কোনো উপায় নেই। এই আন্দোলন দেশের লোকে সাড়া দিয়েছে, এগিয়ে এসেছে। কোনো মৌলানা সাহেবের ফতোয়া দিয়ে বলেছিলেন বাংলা ভাষার বিরুদ্ধে, তারাও ভয় পেয়ে গেছে। এখন আর প্রকাশ্যে বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না। জনমত সৃষ্টি হয়েছে। জনমতের বিরুদ্ধে যেতে শোষকরা ভয় পায়। শাসকরা যখন শোষক হয় অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে তখন দেশের ও জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়। আসলে আমাদের এই ৫০ বছরে দীর্ঘ ৫০ বছর আর জাতির পিতার ১০০ বছর। আমি একটা কথাই এখানে বারবার বলতে চাই, আমাদের ১৬ কোটি মানুষের মধ্যে অর্ধেক হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে। এখন তাদের কি সিদ্ধান্ত নেবে? তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি সত্যিকার আমরা যে জাতীয় সঙ্গীত গাই, রবীন্দ্রসঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি আমার মাতৃভাষাকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি, আমার শহীদ মিনারকে ভালোবাসি, আর লালনকে ভালোবাসি, রবীন্দ্রনাথ, নজরুল, জারি সারি ভাটিয়ালি, আমি যদি এসবগুলো ভালোবাসি তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি কি সাম্প্রদায়িক রাষ্ট্র চাই নাকি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই। যদি সাম্প্রদায়িক রাষ্ট্র যদি চান তাহলে আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আর যদি অসাম্প্রদায়িক রাষ্ট্র চান তাহলে বর্তমান সরকার বা আমাদের জননেত্রী শেখ হাসিনা যে কাজটুকু তিনি করে যাচ্ছেন বা এখন অসমাপ্ত রয়ে গেছে, আমাদের তরুণ প্রজন্মদের বড় দায়িত্ব হচ্ছে কাজটুকু এগিয়ে দেওয়া। আপনারা বলছেন স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় আছে আমাদের। আমি, লোপা, অসিত, নিপু, আমরা তো জোর গলায় আমরা ২২ ফুটের ২৬ ফুট প্রসেনিয়াম থিয়েটারে উন্মুক্ত ময়দানে রবীন্দ্রনাথের কথা বলতে পারি, নজরুলের কথা বলতে পারি, আমরা লালনের গান করতে পারি।
তারপর যদি শেখ হাসিনা যদি না থাকেন, যদি মুক্তিযুদ্ধের সরকার না থাকেন, কিছুদিন আগে বাবা আলাউদ্দিন দলে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে একটু আলামত মাত্র। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি তরুণ প্রজন্ম যারা চাকরি করি, আপনাদের এখন ভাববার সময় এসেছে। একটা সোনার বাংলা, বঙ্গবন্ধু যেটা দেখেছেন, একটা সোনার দেশ যদি করতে চান, একটা অসাম্প্রদায়িক একটা ভাব নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। আমি এটা বিশ্বাস করি, যার দাঁড়িয়ে আছে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এখনো, তিনি লালনের গান শুনে অঝরে তার চোখ দিয়ে জল পড়ে। আমি আমার কাছে প্রেয়ার উঠছে রে, আমি সকালে ঘুম থেকে উঠে আমি রবীন্দ্রনাথের গান শুনে আমার সকাল। আমি যখন সংকটে পড়ি, আমি দ্বারস্থ হই নজরুলের কাছে। আমি যখন সংকটে পড়ি, আমি দ্বারস্থ হই রবীন্দ্রনাথের কাছে। আমার প্রেম, আমার ভালোবাসা, আমার দুঃখ, আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার বেদনা, আমার সংকটে আমি তো দ্বারস্থ হই রবীন্দ্রনাথ, নজরুল, লালন, দাড়ি, শাড়ি, পাটিয়ালি, সবার কাছে। কিন্তু তখন সার্থক, যখন এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যদি সহাবস্থান। আমি বহু আগে একটা ছড়া লিখেছিলাম, সম্ভবত রবীন্দ্রভারতী যাওয়ার আগেই এই ছড়াটা আমি, তখন আমাদের দেশ রাজাকার শাসন, আমি লিখেছিলাম, সম্ভবত সেটা 1990 সালে। রাজাকার দলের সাহস কেমনি হয়, কোন অধিকারে গদি চেপে ধরে গদিটি আমার। তারপর আমি একদিন বলেছিলাম, 1985 সালে পত্রিকা আমার ছড়া, হুজুর বদলেছে দিন, শোষণ শাসন চলবে না তো আর, যাচ্ছে কৃষক, যাচ্ছে মানুষ, ভাঙবে আবার কাজ। সাবধান, স্বাধীন দেশে চলবে না আর মিথ্যা হুজুর বুজুর, আসছে তেরে শোষিতের দল, পালান এখন হুজুর। আমি কোন ধর্মের বিপক্ষে নয়, প্রতিটি ধর্ম মানবাধিকার, মনুষ্যবোধের কথা। ধর্ম একান্ত আমার আপনার, ধর্ম একান্ত আমার নিজস্ব, ধর্ম যার উৎসব সব। এটা তো আমাদের এই স্লোগান। কিন্তু একটা জিনিস শুধু এই মুহূর্তে আমি বলতে চাই, আইপিডিএ এই আয়োজন করতে পেরেছি, এখানে অনেক কিছু করেছে। আমরা যারা সংস্কৃতি কর্মী, আমরা যারা নাটক, নৃত্যকলা, সঙ্গীত সব কিছু করি, আমাদের কিন্তু এখনো আমাদের কিন্তু এখনো সংখ্যা নিয়ে করতে হয়। আমাদের মধ্যে এখনো আমরা ভাবি আগামীকাল সকালে আমি আমার নাটক নিয়ে পথে নামতে পারবো, দ্রৌপদী তার নাটক নিয়ে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে, অসিতের সঙ্গীত সাধনা করে সে কি গান করতে পারবে। এই সংঘাত আমাদের আছে। এই সংখ্যা থেকে উত্তরণের একটি পথ, একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে উঠবে, একটা অসাম্প্রদায়িক মানুষ গড়বে। আমি রবীন্দ্রনাথ, আমি জানি সময় আমার নাই, রবীন্দ্রনাথের একটা উক্তি দিয়ে আমি শেষ করতে চাই। রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছে, মানুষের ধর্ম প্রবন্ধে সব মানুষই মানুষ হয়ে জন্মায়, তার মধ্যে মনুষ্যত্ববোধ নেই, সে শুধু মানুষই। আমি এখান থেকে আহ্বান জানাই, আমরা সবাই মানুষ, আমরা আমাদের মনুষ্যত্ববোধ জাগ্রত হোক, আমাদের মানবিক বোধ জাগ্রত হোক। রবীন্দ্রনাথের বলছে, যার মধ্যে মনুষ্যত্ববোধ আছে সেই শুভ উদ্বোধন করতে পারে। আমি সেই শুভ উদ্বোধনের অপেক্ষা করি।
আমি মনে করি একদিন যেই দেশ গানে গানে, যে দেশ কণ্ঠে গান দিয়ে এদেশ স্বাধীন হয়েছে, সে দেশটি কখনো রবীন্দ্রনাথ, নজরুল, লালন, সারি সারি আমার শহীদ মিনার, আমার লক্ষ লক্ষ জনতার রক্তে রঞ্জিত দেশ কখনো আমি কুন্তলদা, সবার শুভ কুন্তলদা, আমার মনে হয় এই যে বাংলাদেশের ভেতরে মানে শিল্পীদের ভেতরে ঢুকে আছে রবীন্দ্রনাথ, লালন, জীবনানন্দ থেকে শামসুর রহমান থেকে আরম্ভ করে এই যে ধারা, সংস্কৃতি ধারা, এ কি চক্রান্তকারীরা তুলে ফেলতে পারবে চেষ্টা করলেও? কি পারে না রে ভাই। ঠিক ঠিক ঠিক, একদম। চেষ্টা তো হচ্ছে, আপনার কতটা দেশের কথাই পারছে ধরুন, চেষ্টা তো হচ্ছে। যদি আমি এদেশ থেকে আপনাদের না, বলছি যদি আমরা এই একটা অন্ধকার সময়ে মুজিবুর রহমানের মতো একজন বিশাল মাপের মানুষ, সে বাংলাদেশের মানুষের চোখে স্বপ্নের কাজল পরিয়ে দিয়েছে, তো তার জন্য তো হাজার হাজার মানুষ যুদ্ধক্ষেত্রে নেমেছিল এবং শেষ পর্যন্ত একটা দেশের মুক্তিযুদ্ধ অংশগ্রহণ হয়েছিল, মুক্তিযুদ্ধ জয়লাভ করেছিল। এই অন্ধকার অরাজক সময়ে আমরা যারা শিল্পীরা আছি, তোমরা ওই দেশের যারা শিল্পীরা আছো, তারা তো আলোর দিশায় দেখাবে এই সময়কে উত্তীর্ণ করে প্রজন্ম, যাতে আমরা নতুন একটা পৃথিবীতে পৌঁছতে পারি। সেই কাজটা করার জন্য এই যে মুজিবুর রহমানের 100 বছর এবং তোমাদের দেশের স্বাধীনতা বা মুক্তি বিজয়ের 50 বছর, এই দুটো তোমাদের এখনের কাজ করে। যেমন লোপাদি বলতে গিয়ে বলেছে, লোপাদি একটা কাজ করছে, সেই কাজটার মধ্যে এই ব্যাপারগুলি যুক্ত আছে, তেমনি কি তোমাদের কাজগুলিতে যুক্ত করা উচিত? তুমি কি মনে করছো বা তোমরা কি মনে করছো? না, দেখো যে আমি যেটা মনে করি যে সংস্কৃত একটা গতিময়, একটা প্রবাহ মুক্তি চলে। আমার যেটা শঙ্কা হয়, এখন তুমি সারা পৃথিবী তুমি দেখো বর্ণবাদ, বৈষম্য সৃষ্টি। সদ্য তোমাদের এখানে নির্বাচন হয়েছে, আমরা ধর্মের রাজনীতির বিভেদ দেখতে পেয়েছি। পশ্চিমবঙ্গে দীর্ঘ বামপন্থী শাসন ছিল, একটা আসন তো পশ্চিমবঙ্গ পেল না কেন? এই দীর্ঘ সময়ে বামপন্থীরা কি কোনো কাজ করেনি? কেন পেল না? এই প্রশ্নটুকু আসলে এই মুহূর্তে আমাদেরও ভাবা, কেন পেল না? একটি আসনে বামপন্থী লোক পায় না। একই রকম ভাবে বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার, স্বাধীনতার সপক্ষের সরকার, 16 কোটি মানুষকে আমরা জয় বাংলা স্লোগান দিয়ে বা বাঙালির সংস্কৃতির বা লালন, রবীন্দ্রনাথ, নজরুল দিয়ে আমরা কিন্তু তাদেরকে একেবারেই উজ্জীবিত করতে পারবো না। এই যে দীর্ঘ জঞ্জাল, দীর্ঘ অস্বীকৃতির যে ইতিহাস, এই 12-13 বছরে বর্তমান সরকার যেটা চেষ্টা করছে, হয়তো আর যদি এই সরকার ক্ষমতায় আসে, তখনও তো আমরা সিদ্ধান্ত নিতে পারবো সত্যিকার ভাবে তুমি যে প্রশ্ন করেছো, আমরা সত্যি বাঙালি সংস্কৃতি, আমরা যে বাঙালি হয়ে ওঠার যে স্বপ্ন দেখি, সেদিন একদিন হয়তো আমরা সত্যিকার আমাদের তার আগে পর্যন্ত আমি যে আহ্বানটা জানিয়েছে যে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র না, কিন্তু আমি আমার জায়গায় বা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, সংবিধানে তার নীতির জায়গায়। ঠিক, কুন্তল খুব আবেগঘনভাবে বেশ অনেক দিক তুলে ধরেছে। খুবই সমৃদ্ধশালী বক্তব্য। কুন্তলকে অভিনন্দন জানাতেই হচ্ছে নিশ্চয়ই। শুধু আমি না, অনেকেই এখানে মন্তব্যে অনেকে লিখেছে। আমি শুধু দু একটা মন্তব্য এসেছি, আমি একটু পড়ে দিই। এটা ঠিক, কুন্তলের বক্তব্যের মধ্যে চলে এসেছি যে ধর্মের ভিত্তিতে মানুষের ভেদাভেদ, আজকের এই একটা ধর্মীয় মৌলবাদের প্রশ্ন এসছে, সেই জায়গাটাও আমাদের তো আর কবে আমরা তার থেকে মুক্তি লাভ করব? ধর্ম তো যা ধারণ করা হয়, ধর্ম তো কখনোই বহিঃপ্রকাশ ঘটানোর কাজ নয়।
ধর্ম নিজের মধ্যে ধারণ করো। ধারণ করো কি? ধর্মটা কি? রবীন্দ্রনাথ বলে গেছেন, মানবতাই তো ধর্ম, এর থেকে বড় ধর্ম আর কি হতে পারে। আমি দু একটা মন্তব্য একটু বলি। যেখানে লিখেছেন অসীম বন্দ্যোপাধ্যায়, আমাদের ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য কমিটির সহ সম্পাদক। রাজ্য কমিটির সহ সম্পাদক অসীম বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ভালো লাগছে। আমাদের ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য সম্পাদক দিব্যেন্দু চ্যাটার্জি লিখেছেন, সমস্ত শিল্পী বন্ধুদের অভিনন্দন। বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আবেগ মাখা অনুষ্ঠান শুনতে শুনতে মুগ্ধ হলাম। তরুণ কুমার গুপ্ত, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তরুণ কুমার গুপ্ত লিখছেন, অসাধারণ যুক্তিবাদ ও মুক্ত মনের মানবিক কথা। কুন্তলবাবু, স্যালুট আপনাকে, স্যালুট, দুরন্ত। অনেকেই এরকম লিখেছেন। চৈতালি দেবনাথ লিখছেন, অনেক অনেক ধন্যবাদ সকলকে, অনেক অজানা তথ্য জেনে সমৃদ্ধ হচ্ছে। চৈতালি দিও ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য কমিটির সদস্য। আমরা এখানে বারবার আমরা শুনছিলাম সকলের কথা, কিন্তু আমাদের সেই আড্ডাটা কিন্তু জমলো না যা আমরা ভেবেছিলাম শুনতে করবো। রবীন্দ্রভারতী সেই পুরনো দিনের কথা, স্মৃতি অসিত তুলে ধরেছে, কিছু ছবি দেখিয়েছে। আমরা সেই সব দিনগুলোকে কিছুটা চোখের সামনে ফুটে উঠেছে। তখন জোড়াসাঁকোতে যে আমাদের দুই বাংলার যে পড়ুয়ারা একসঙ্গে ছিলাম, জীবনের একটা মূল্যবান সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আমরা কাটিয়েছি। এখানে যারা ছিলাম আসলে সেই স্মৃতি সত্যি খুব মনের সুখ দেয় আমাকে এখনো। রবীন্দ্রভারতীর স্মৃতি কথা যখন হলো, আরেকটা কথা আমাকে বলতেই হবে, কুন্তল তো যদি ভুলে না গিয়ে থাকে, আমরা একবার ছাত্র সংসদ থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে তাসের দেশ করেছিলাম। হ্যাঁ, এবং সেটা খুব চ্যালেঞ্জিং হয়েছিল এই কারণে, ড্রামা ডিপার্টমেন্টের ছেলেমেয়েরাই আমরা করবো, এবং সেই সময় যদি কুন্তল দা আর তরুণ দা মানে তরুণ প্রধান না থাকতো, আমরা সে প্রোডাকশন করতে পারতাম না। কুন্তল দা তোমার মনে আছে? রবীন্দ্রভারতীর নাট্যকলা বিভাগের ছাত্র ছিল না এখানে, যখন ছিল এখানে মিউজিকের ডিপার্টমেন্ট, নৃত্যকলা ডিপার্টমেন্ট ছিল, ডান্সেরও কিছু ছিল, একটা 75 জনের টিম। এবং সেই সময় তাসের দেশ আমাদের বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে। আমার এখনো মনে আছে যে পুকুর পাড়ে, যাদের ইউনিভার্সিটি, এই যে ওরা সবাই করছিল, তরুণ ছিল না, তরুণ ছিল আমার ডিরেকশনে ছিল, তরুণ ছিল না। কিন্তু আমার এখনো মনে পড়ছে সুভাষ দাদের ওই যে তপন দাদের ওখানে আমাদের এসএসএফ অফিস ছিল। আমার ঠাকুরদার সেই ক্যান্টিনের কথা মনে পড়ে। পেছন দিকটাই তোমরা রিহার্সাল করতে। আমাদের মনে পড়ছে অসিত যখন, আমাদের একজন ক্যামেরাম্যান ছিল বিভাস দা। তো অসিত তো কিছু ছবি যত্ন করে রেখেছে, আমি তো খুব অবহেলা। কিছু নেই আমার কাছেও, কিছু নেই কুন্তল। অসিতদার কাছে দেখে আমি ঈর্ষাকাতর হয়ে গেলাম, কারণ আমার কাছে কিছু নেই। আমার এখন মনে হচ্ছে আমার একবারে ফাইনাল যখন প্রোডাকশন, একদিকে তরুণ প্রধানের কাজ, একদিকে আমাদের শেষ প্রোডাকশন, আমি মেশো রাক্ষস করছি, তরুণ প্রধানের মেশো রাক্ষস করছে, লোপা আমার অভিনেত্রী। কখনো কখনো তরুণ এসে উঠে দেখতো আমি কিভাবে। কাকলিদেব লিখছে, কিন্তু আমি তাতে অংশগ্রহণ করেছিলাম, মানে ওই তাসের দেশে আমাদের গণনাট্য সংঘের জেলা কমিটির সদস্য। আমার এখনো মনে আছে যে মেশো রাক্ষসে লোপার একটা গান ছিল, হঠাৎ দেখি উঁকি মারছে, আমি দেখে উঁকি মারতে দেখে তরুণ প্রধান, তুই কি করছিস, তুই কিভাবে করছিস, কিভাবে হচ্ছে কাজটি। তারপর আমার মনে আছে একদিন ফাইনাল রিহার্সাল করতে হচ্ছে রাত 8টার সময় মনোজ বাবু আসছে, সে উনিদের পেছনে আমার এখনো মনে আছে সাদা প্যান্ট, সাদা জুতো, সাদা টুপি, একদম কোনায় অন্ধকারে বসে আমার রিহার্সাল করতে। হঠাৎ করে বললো, তো কুন্তল তুমি কখন শান্ত? আমি কেন, কত আর আমাকে ব্যবচ্ছেদ করবে বলতো, সময়টা একটা তুমি জানো এই নাচ আমার কত কষ্ট হয়, তুমি পৃষ্ঠ বাদ দিয়ে করে রাখছো। আমার এখনো এই স্মৃতিগুলো খুব মনে পড়ে। আরেকটা প্রোডাকশন লোপাদি এবং কুন্তলদা মনে থাকার কথা, সেটা হচ্ছে হরিণ চিতা চিল।
অরিঞ্চিতা চিল, হ্যাঁ ওটা, মনে আছে হ্যাঁ ওটা লোপাদি? আমি লোপাদি করেছিলাম, প্রোডাকশন ছিল ওটা। ওটা আমি ডিরেকশন দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। এছাড়া ওইটার কিছু ডকুমেন্টেশন আমার কাছে আছে, আমি লোপাদিকে পাঠিয়েছি। হ্যাঁ সেই হ্যাঁ সময় দেখেছি। কার্ড করা হয়েছিল একটা। আরেকটা স্মৃতি খুব ভালো আছে রে, আমাদের বন্ধু দেবু, দেবুর কথা আমরা সবাই ঘোষণা দিয়েছিলেন আমাদের আজকের সভায় সভ্য ডক্টর কুন্তল বড়ুয়া, এবং সত্যিকার অর্থে তারপরে কুন্তল বড়ুয়া বাংলাদেশে চলে এলেন, আমিও এক সময় পড়াশোনা করে এলাম, কুন্তল বড়ুয়া আবার গেলেন পিএইচডি করতে, আমিও গেলাম পিএইচডি করতে, আবার ফিরে এলাম, সবকিছুই হলো, কিন্তু বিতর্ক প্রতিযোগিতায় সেই যে আমার প্রথম হওয়ার পুরস্কার, সেটি আমি আজও অবধি পাইনি, এবং তার একটি সার্টিফিকেটও পাইনি। তাহলে আজকে আমার মেয়ের জামাই কুন্তল বড়ুয়া, আমি মেয়ে দিয়েছি তাকে, আমি আজকেও কিন্তু এই সার্টিফিকেটটা দেখিয়ে বলতে পারতাম যে রবীন্দ্র ভারতীতে আমি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম, এবং সেটি আমার সার্টিফিকেট। এই অভিযোগটা কিন্তু আমি বলেই গেলাম। ঠিক আছে, এই আক্ষেপ তোমাকে তো খণ্ডন করা এখন রইলো। সম্ভব নয়। এরকম একটা কথার খেলাপ করা জামাই পছন্দ করলা কি করে? আমার মেয়ে ভালোবেসেছিল ওকে, শাশুড়িকে দেবো। ভালোবাসায় তো আর কিছু থাকে না, না? অসিত আছে, লোপা আছে। আমি সকালে সুভাষিতাকে বললাম যে রবীন্দ্র ভারতীর আমরা যারা নাটক, গান, নৃত্যকলা, চিত্রকলা, সঙ্গীত নিয়ে কাজ করছি, আসলে আমরা রবীন্দ্র ভারতী বাংলাদেশে একটা উৎসব করতে পারি। এটা যদি আমি অনেককে বলেছি, সুভাষিস দাকে বলেছি, তরুণকে বলেছি, পীযুষ দাকে বলেছি। আমি কিছুদিন আগে হৈমিকেও বলেছি, গত 2-3 বছর আগেও বলেছিলাম যে ওইটা নিশ্চয়ই একটা ভালো উদ্যোগ নিলে হয়। ঠিক রবীন্দ্র ভারতীতে অন্তত বাংলাদেশ উৎসব একটা যদি আয়োজন করা যায়, বাংলাদেশিরাও যারা তৎকালীন সময়ে না, বাংলাদেশে আমরা যারা পড়াশোনা করে এসেছি তাদেরকেই তোমরা ডাকো, অন্যদেরকে না ডাকলে যদি অত বড় ঝামেলা। তোমরাই যদি একটু নাও তাহলেও তো হয়। প্রাথমিক উদ্যোগটা আমার তরফ থেকে থাকলে, যেমন আমার নাটক রবীন্দ্র সদনে হচ্ছে, আমি আমার ইচ্ছা রবীন্দ্র ভারতী করার জন্য। আমার নাটক উড়িষ্যা হলো, পাঞ্জাবে হলো, কিন্তু আমি রবীন্দ্র ভারতী ঠিক তাই। এই যে আমি এতবার গেছি, আমি আমার নাটক নিয়ে গেছি, আমি কখনো রবীন্দ্র ভারতীতে আমি যেখান থেকে আমার সৃষ্টি আমাকে পরিপক্ক করেছে, পরিপক্ক করার চেষ্টায় যারা নিয়োজিত ছিল, যারা আমাকে সমৃদ্ধ করেছে, এবং সেই চর্চা যেটা আমি করছি সেটা কিন্তু আমি আমার বিশ্ববিদ্যালয়ে আমি কুন্তলের সাথে একেবারেই একমত, যেটা কিন্তু হয়নি। ইভেন আমি তো বলবো অসিত দাও কখনো ওখানে গিয়ে সেভাবে পারফরমেন্স, দাদা তুমি কি করেছো অসিত দা? সেটা কিন্তু আমি গেছি, 2-1 বার গেছি আমি সঙ্গীত বিভাগে, 2-1টি সেমিনার করার জন্য গিয়েছি। সেটা সঙ্গীত বিভাগে, আমি বলছি পুরো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় একেবারে কোর থেকে যদি এরকম হয়, সেটা কিন্তু আমরাও আমাদের ভালো লাগা জায়গাটাকে ছুঁতে পারতাম।